সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন হুমায়ুন আহমেদ রচিত বহুব্রীহি উপন্যাসটির ১২ পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। বিলু একতলায় নেমে অন্যমনস্ক ভঙ্গিতে খানিক হাঁটল। তার মন বেশ খারাপ হয়েছে, কোনো কিছুতেই মন বসছে না। ফরিদের ঘরে আলো জ্বলছে। বিলু মামার ঘরে উঁকি দিল। মেঝেতে কাদের গালে হাত দিয়ে বসে আছে, ফরিদ শুয়ে আছে বিছানায়। দুজনকেই খুব চিন্তামগ্ন মনে হচ্ছে। বিলু বলল, কি হয়েছে মামা? কিছু হয়নি। মন খারাপ? না। ভেতরে এসে তোমার সঙ্গে কি খানিকক্ষণ গল্পগুজব করা যাবে? ইচ্ছা করলে যাবে। বিলু ঘরে ঢুকতে ঢুকতে বলল, আচ্ছা মামা, দেখি তোমার কেমন বুদ্ধি। একটা ধাঁধার জবাব দাও। বলো তো, প্রাণীদের মধ্যে কোন প্রাণী অন্ধকারে সবচেয়ে ভালো দেখতে পায়? ফরিদ অত্যন্ত বিরক্ত হয়ে বলল, মানুষ। আর কে? অন্ধকারে মানুষ ফস করে একটা টর্চ লাইট জ্বেলে দেয়। এইসব লো লেভেল ইন্টেলিজেন্সের কথাবার্তা আমার সঙ্গে একেবারেই বলবি না। তুমি এত রাগ করো কেন মামা? রাগ না, মনটা খারাপ। বাবা আবার কিছু বলেছে? কি বলেছে? কি হবে এসব শুনে? বলো না, শুনি। ফরিদ কিছু বলল না। কাদের ফোঁস করে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। বিলু বলল, বাবা কি অন্যায় কিছু বলেছেন? অন্যায় তো বটেই। দুলাভাই আমার বুদ্ধিবৃত্তি সম্পর্কে অতি কুৎসিত মন্তব্য করেছেন। দুলাভাই বলেছেন, আমার মাথায় ব্রেইন বলেই নাকি কিছু নেই। ব্রেইনের বদলে আমার মাথায় আছে শুধু ডাবের পানি। শুনেই আমার মনটা খারাপ হয়ে গেল। একটা লোক যদি কন্টিনিউয়াসলি বলতে থাকে আমার মাথায় কিছু নেই, তখন কেমন লাগে বলতো? তারপরেও কথা আছে, আমার মাথায় কিছু নেই ভালো কথা, তাই বলে ডাবের পানি থাকবে কেন? এটা তো অত্যন্ত অপমানসূচক কথা। ডাবের পানি বলায় যত মাইন্ড করেছি, মাথা ভর্তি গোবর বললে এত মাইন্ড করতাম না। বিলু হেসে ফেলল। ফরিদ ক্ষিপ্ত গলায় বলল, হাসছিস কেন? একজন ভাবছে আমি একটা ডাব, এর মধ্যে হাসি তামাশার কি আছে? নাকি তোরও ধারণা আমি একটা ডাব? বিলু লজ্জিত গলায় বলল, সরি মামা। 2 অক্ষরের একটা শব্দ সরি, এটা বললেই সব সমস্যার সমাধান? তুই ভাবিস কি আমাকে? মামা, তুমি শুধু শুধু রাগ করছো। তোমাকে আমি খুবই পছন্দ করি এবং তুমি নিজেও তা ভালো করেই জানো। পছন্দ করিস আর না করিস, কাল ভোর থেকে তোরা কেউ আমাকে দেখবি না। আমি পথে নেমে যাচ্ছি। পথে নেমে যাচ্ছি মানে? রাস্তায় রাস্তায় ঘুরবো। বাড়িতে বসে এই অপমান সহ্য করব না। যথেষ্ট করেছি। মানুষের সহ্য শক্তির একটা সীমা আছে, এই সীমা অতিক্রম করা হয়েছে। দেয়ালে আমার পিঠ ঠেকে গেছে। কাদের দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, এখন দেওয়াল ভাঙ্গা বাইর হন ছাড়া আর কোনো উপায় নাই আফা। তুইও যাচ্ছিস নাকি? মামারে একলা শাড়ি কেমনে? ভালো, যা কিছুদিন বাইরে থেকে আয়। ফরিদ পাশ ফিরে শুতে শুতে বলল, এই রাতে এ বাড়িতে আমার শেষ রাত, দ্য লাস্ট নাইট। ফরিদের কথায় কোনো গুরুত্ব এ বাড়িতে কেউ দেয় না, বিলুও দিল না। কিন্তু পরদিন ভোরবেলা সত্যি সত্যি দেখা গেল ফরিদ এবং কাদের কাঁধে শান্তিনিকেতনে ব্যাগ ঝুলিয়ে ঘর থেকে বেরুচ্ছে। সোভান সাহেবের সঙ্গে তাদের দেখা হলো বারান্দায়। ফরিদ বলল, দুলাভাই চললাম। যদি কোনো অপরাধ করে থাকি তাহলে ক্ষমা করে দেবেন, যদিও জানি তেমন কোনো অপরাধ হয়নি। সোভান সাহেব বললেন, কোথায় যাচ্ছ? রাস্তায়, আর কোথায়? আমার ঠিকানা তো দুলাভাই রাজপথে। তবে আপনি যদি এখনো নিষেধ করেন তাহলে একটা সেকেন্ড থট দিতে পারি, থেকে যেতে পারি। সোভান সাহেব অত্যন্ত বিরক্ত হয়ে বললেন, তোমাকে যেতে নিষেধ করব কেন? আমি নিজেই তো তোমাকে যেতে বলেছি। তাহলে যাচ্ছি দুলাভাই। আচ্ছা, খোদা হাফেজ। খোদা হাফেজ।
সুন্দর সকাল, তাই না দুলাভাই? সুন্দর সকাল। তাহলে রওনা দিচ্ছি। আচ্ছা। কাদের বলল, বাম পাটা আগে ফেলেন মামা। চিরজন্মের মতো বাইর হইতে হইলে বাম পা আগে ফেলতে হয়। ফরিদ বাঁ পা আগে ফেলল। কুহু কুহু করে একটা কোকিল ডাকছে। এ বাড়ির বাগানে একটা পাগলা কোকিল আছে। বসন্তকাল ছাড়া অন্য সব সময়ে সে ডাকে। কোকিলের ডাকের কারণেই কিনা কে জানে ফরিদের বুক হুহু করতে লাগলো। তার মনে হলো মানুষ হয়ে জন্মগ্রহণ করাটা উচিত হয়নি। তার উচিত ছিল পাখি হয়ে জন্মানো। সেই সব পাখি যারা ঘর বাঁধতে পারে না, যেমন কোকিল। তাহলে ঘর ছাড়ার কষ্টটা পেতে হতো না। যার ঘর নেই তার ঘর ছাড়ার কষ্টও নেই। পাগলা কোকিল ক্রমাগত ডেকে যাচ্ছে, কুহু কুহু। আধ ঘন্টার মতো হয়েছে। দুজন হাঁটছে সমান তালে। একসময় কাদের শুকনো গলায় বলল, আমরা যাইতেছি কই মামা? ফরিদ থমকে দাঁড়িয়ে বিস্মিত গলায় বলল, কি অদ্ভুত কোইন্সিডেন্স। আমিও ঠিক এই মুহূর্তে এই কথাটাই তোকে জিজ্ঞেস করব বলে ভাবছিলাম। আমারে জিগাইলে ফায়দা কি? আমি হইলাম একটা চাকর মানুষ। এই কথা ভুলে যা কাদের। এখন আমরা দুজনেই সমান। তুইও যা, আমিও তা। দুজনেই পথের মানুষ। রাজপথ আমাদের দুজনকে এক কাতারে নিয়ে এসেছে। জ্ঞানের কথা এখন ভাল লাগতেছে না মামা। খিদা চাপছে। ক্ষুধা, তৃষ্ণা, এইসব স্থূল জিনিস আমাদের এখন ভুলে যেতে হবে রে কাদের। মানি ব্যাগ ফেলে এসেছি। কন কি? সাড়ে সর্বনাশের কথা। অবশ্যই নিয়ে এলেও কোনো বিশেষ কিছু হতো না। মানি ব্যাগে টাকা ছিল না। তোর কাছে কি কিছু আছে? কাদের জবাব দিল না। সে একেবারে খালি হাতে আসেনি। তবে সেই কথা মামাকে বলা উচিত হবে কিনা সেটা বুঝতে পারছে না। ফরিদ বলল, তোর ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে খালি হাতে আসিসনি। দ্যাটস ভেরি গুড। আয়, আপাতত চা খাওয়া যাক। চা খাইয়া টাকা নষ্টকরণের সার্থকতা কি মামা? চা খেতে খেতে ঠান্ডা মাথায় পরিস্থিতি পর্যালোচনা করব। ভবিষ্যৎ সম্পর্কে একটা পরিকল্পনা করা প্রয়োজন। রাতে কোথায় ঘুমাবো এই নিয়েও ভাবতে হবে। চলেন ফেরত যাই। ফরিদ বিস্মিত হয়ে বলল, কি অদ্ভুত কোইন্সিডেন্স। আমিও ঠিক এই মুহূর্তে এই কথাটাই বলবো বলে ভাবছিলাম। এর ভেতর থেকে যে জিনিসটা দিবালোকের মতো স্পষ্ট হলো সেটা কি জানিস? কাদের বিরস মুখে বলল, জি না। যে জিনিসটা স্পষ্ট হলো তা হচ্ছে পথের মানুষ সবাই একইভাবে চিন্তা করে। ব্যাপারটা আমি চট করে বললাম, কিন্তু যা বললাম তা গভীর দার্শনিক চিন্তার বিষয়। চল চা খাই। চলেন। চা খেতে খেতে ফরিদ বলল, যাব কিভাবে তা নিয়েও চিন্তা করা দরকার। রি এন্ট্রি কিভাবে হবে তা নিয়ে ভাবতে হবে। বাবনের কিছু নাই, গিয়া পা ধরলেই হইব। পাউডার ধইরা বলতে হইব, মাফ চাই। চুপ কর গাধা। পা ধরাধরির কিছুই নেই। গ্রেসফুল এন্ট্রির ব্যবস্থা করছি। ঠান্ডা মাথায় চিন্তা করতে দে। আরেক কাপ চা দিতে বল, চিনি বেশি। রক্তে ক্যাফিনের পরিমাণ বাড়াতে হবে। ক্যাফিন চিন্তার সহায়ক। ফরিদকে আরেক কাপ চা দেয়া হলো। কিছুক্ষণের মধ্যেই তার মুখে মৃদু হাসি দেখা গেল। কাদের বলল, কিছু পাওয়া গেছে মামা? অবশ্যই। কি পাইলেন? পারিবারিক সদস্যদের সাইকোলজি নিয়ে চিন্তা করে বুদ্ধিটা বের করেছি। আমরা চলে আসার পর বাসার পরিস্থিতি কি হয়েছে চিন্তা কর। প্রথমে দুলাভাইয়ের কথা ধরা যাক। উনার অসংখ্য ত্রুটি সত্ত্বেও উনি যে একজন ভালো মানুষ এ বিষয়ে কোনো সন্দেহ নেই। উনার মনের অবস্থা কি? উনার মন হয়েছে খারাপ, খুব খারাপ। মনে মনে বলছেন, এই কাজটা কি করলাম, কাজটা ঠিক হয়নি। এর মধ্যে বিলু এসে কান্না কান্না গলায় বলেছে, বাবা তুমি মামাকে বের করে দিলে। বেচারা এখন কোথায় ঘুরছে কে জানে। বিলু যে এই কথাটা বলবে সেটা জানা কথা, কারণ মেয়েটা আমাকে খুব স্নেহ করে। করে না? হ্যাঁ জি করে। মিলিয়াফাও করে।
ইয়াস, অ্যানাদার প্লাস পয়েন্ট। মিলিও বলবে, বাবা, মামার জন্য আমার মনটা খুব খারাপ লাগছে। এতে দুলাভাই আরও বিষণ্ণ হবেন। ক্রমে ক্রমে দুপুর হয়ে গেল। খাবার টাইম। টেবিলে খাবার দেয়া হয়েছে। আমার অভাব সবাই তীব্রভাবে অনুভব করছে। দুলাভাই অপরাধ বোধে আক্রান্ত। এর মধ্যে তোর অভাবও অনুভব করা যাচ্ছে। সত্যি মামা? অবশ্যই। দোকান থেকে এটা ওটা আনা দরকার। হাতের কাছে কেউ নেই। দুলাভাই তামাক খাবেন। সেই তামাক সাজার কাজটা তোর চেয়ে ভালো কেউ পারে না। কাদের হাসি মুখে বলল, কথা সত্য। কি বলছি মন দিয়ে শোন। এই যখন অবস্থা, তখন হঠাৎ ঘরের কলিং বেল বেজে উঠল। ক্রিং ক্রিং ক্রিং। সবার মুখ আনন্দে উজ্জ্বল। সবাই ভাবছে আমরা বুঝি চলে এলাম। দরজা খুলে দেখা গেল তুই একা দাঁড়িয়ে আছিস। আমি? হ্যাঁ, তুই গম্ভীর গলায় বলবি, আমাকে দেখে ভাববেন না যে আমরা ফেরত এসেছি। মামা কঠিন লোক। একবার ঘর থেকে বের হলে সে আর ফেরে না। মামা রাস্তায় দাঁড়িয়ে আছে। আমি এসেছি মামার একটা বই নিতে। মামা বই ফেলে গেছেন। তোর কথা শেষ হওয়া মাত্র ঘরে খানিক নীরবতা। বিলু তাকিয়ে আছে বাবার দিকে, মিলি তাকিয়ে আছে বাবার দিকে। তাদের দৃষ্টিতে নীরব অনুনয় ঝরে পড়ছে। দুলাভাই তখন বলবেন, যাই, আমি ফরিদকে নিয়ে আসি। দুলাভাই বের হয়ে এলেন এবং হাত ধরে আমাকে টেনে নিয়ে ঘরে ঢুকবেন, যাকে বলে গ্রেসফুল রি-এন্ট্রি। বুঝতে পারলি? পারলাম। আপনার বুদ্ধির কোনো সীমা নাই মামা। আরেক কাপ চায়ের কথা কই। আচ্ছা, বল। কাদের সত্যি সত্যি অভিভূত। এমন অসাধারণ বুদ্ধির একজন মানুষ জীবনে কিছু করতে পারছে না কেন, তা ভেবে এই মুহূর্তে সে কিছুটা বিষণ্ণ বোধ করছে। নিরিবিলি বাড়ির গেইটের বাইরে ফরিদ হাঁটাহাঁটি করছে। কাদের গিয়েছে বই চাইতে। কিছুক্ষণের মধ্যে তাকে ফিরে আসতে দেখা গেল। তার মুখ পাংশুবর্ণ। ফরিদ বিস্মিত হয়ে বলল, ব্যাপার কি রে? ব্যাপার কিছু না। যেভাবে বলতে বলেছিলাম বলেছিলি? দুলাভাই কি বললেন? বললেন, বই নিয়া বিদায় হ। ফরিদ বিস্মিত হয়ে বলল, বলিস কি? যা ঘটনা তাই বললাম। এই নেন আপনার বই। কাদেরের হাতে বুদ্ধদেব বসু সম্পাদিত সবুজ মলাটের আধুনিক কবিতা। ফরিদ নিচু গলায় বলল, সমস্যা হয়ে গেল দেখছি। কাদের কিছু বলল না। তার খুবই মন খারাপ হয়েছে। ওই ফাজিল কোকিলটা এখনো ডাকছে, কুহু কুহু। রগে গটা জ্বলে যাচ্ছে। ফরিদ বলল, কাদের কি করা যায় বলতো? কাদের থু করে একদলা থুতু ফেলল। তার কথা বলতে ইচ্ছা করছে না। দুপুর এবং রাত, এই দুই বেলা খাবারের টাকা কি তোর কাছে আছে? আছে। তাহলে খামাখা এত দুশ্চিন্তা করছি কেন? রাতটা আগে পার করি, তারপর ঠান্ডা মাথায় ভেবেচিন্তে কোনো পরিকল্পনা বের করতে হবে। আমি এই মুহূর্তে কোনো সমস্যা দেখছি না। সমস্যা দেখা দিল রাতে। কোনো সস্তা দরের হোটেলে রাত কাটানো যায়, কিন্তু কাদের টাকা খরচ করতে রাজি হচ্ছে না। কতদিন বাইরে বাইরে ঘুরতে হবে কে জানে। হাতে কিছু থাকা দরকার। মামার উপর এখন আর সে বিশেষ ভরসা করতে পারছে না। এখন মনে হচ্ছে তার বুদ্ধিটাই ভালো ছিল। পায়ের উপর পড়ে যাওয়া এবং কান্না কান্না গলায় বলা, মাফ করে দেন। ঠিক হলো রাত কাটানো হবে কমলাপুর রেল স্টেশনে। খবরের কাগজ বিছিয়ে তার উপর শুয়ে থাকা এমন কোনো কঠিন ব্যাপার না। তবে মশা একটা বড় ধরনের সমস্যা হিসেবে দেখা দিতে পারে। পারে বলাটা ঠিক হবে না, ইতিমধ্যেই দেখা দিয়েছে। চারদিকে মশা। স্ত্রী মশারাই কেবল রক্ত খায়। কাজেই ধরে নিতে হবে যে মশাগুলি তাকে কামড়াচ্ছে তারা স্ত্রী জাতিভুক্ত। এদের প্রত্যেককেই বেশ স্বাস্থ্যবতী বলে মনে হচ্ছে। ফরিদের ধারণা ইতিমধ্যে তার শরীর থেকে কোয়ার্টার কেজির মতো রক্ত পাচার হয়ে গেছে। কাদের? জি মামা। মশার হাত থেকে বাঁচতে একটা বুদ্ধি বের করেছি রে কাদের।
কাদের কিছু বলল না, সে অত্যন্ত বিমর্ষ বোধ করছে। মামার কোনো বুদ্ধির উপরেই সে এখন আর আস্থা রাখতে পারছে না। ফরিদ উৎসাহের সঙ্গে বলল, আমরা কি করব জানিস? আমরা মশাদের টাইম দেব। আমরা শোবো এমন জায়গায় যেখানে অনেক লোকজন শুয়ে আছে, কিন্তু এখন শোবো না, এখন শুধু হাঁটাহাঁটি করব। ধর রাত 1টা পর্যন্ত। ইতিমধ্যে মশারা তাদের প্রয়োজনীয় রক্ত অন্যদের কাছ থেকে সংগ্রহ করে রাখবে। আমরা যখন ঘুমোতে আসব তখন তাদের ডিনার পর্ব শেষ। বুঝতে পারলি ব্যাপারটা? পারছি। সবই বুদ্ধির খেলা, বুঝলি? সব সমস্যার সমাধান হচ্ছে মাথায়। মশা সমস্যার কি সহজ সমাধান করে দিলাম, দেখলি? দেখলাম। তোর মনটা মনে হচ্ছে খারাপ। ঘরে বিছানা মশারি বালিশ থুইয়া মাটির মধ্যে ঘুম। কিন্তু স্টেশনে গণমানুষের সঙ্গে শুয়ে থাকারও তো একটা আনন্দ আছে। ওদের কাতারে চলে আসতে পারছি, এটা কি কম কথা? হ্যাভ নটসদের চোখের সামনে দেখতে পাচ্ছি, আশ্রয়হীনদের দুর্দশা দেখতে পাচ্ছি, ওদের সুখ দুঃখে অংশ নিচ্ছি, এটাও তো কম না। মামা চুপ করেন তো। তোর মেজাজ মনে হচ্ছে অতিরিক্ত খারাপ। এটা তো ভালো কথা না। জীবনকে দেখতে হবে, জানতে হবে। এদের নিয়ে আমি একটা ছবি করব বলেও ভাবছি। ছবির নাম তাহারা। ছিন্নমূল মানুষদের ছবি। ওপেনিং শটে থাকবে একটা শিশুর মুখ। ওকে, চলে যাচ্ছিস কেন? মেঝেতে খবরের কাগজ বিছিয়ে ঘুমানো যতটা কষ্টকর হবে বলে ভাবা গিয়েছিল, ততটা কষ্টকর এখন মনে হচ্ছে না। মাথার নিচে শান্তিনিকেতনী ব্যাগ দিয়ে ফরিদ বেশ আরাম করেই শুয়েছে। তার পাশে কাদের ঘুমিয়ে পড়েছে। ফরিদের ঘুম আসছে না। সে চোখের উপর কবিতার বইটা ধরে রেখেছে। কবিতা পড়তে নেহায়েত মন্দ লাগছে না। ফরিদের মাথার কাছে এক বুড়ো শুয়েছে। সে স্টেশনেই ভিক্ষা করে। সেও ফরিদের মতোই জেগে আছে। এক সময় বলল, ভাইজান কি পড়েন? ফরিদ বলল, কবিতা। একটু জোর দিয়া পড়েন, আমিও শুনি। আপনার সম্ভবত ভালো লাগবে না। লাগবো, ভালো লাগবো। ভালো লাগলে শুনুন। এই কবিতাটা প্রেমেন্দ্র মিত্রের লেখা। হিন্দু? জি, হিন্দু। মালাউনের কবিতা কি বালা হইব? আচ্ছা, পড়েন। কবিতার নাম কাক ডাকে। খাঁ খাঁ রোদ, নিস্তব্ধ দুপুর, আকাশ উপুর করে ঢেলে দেওয়া অসীম শূন্যতা, পৃথিবীর মাঠে আর মনে। তারই মাঝে শুনি ডাকে শুষ্ক কণ্ঠ কাক। গান নয়, সুর নয়, প্রেম হিংসা ক্ষুধা কিছু নয়, সীমাহীন শূন্যতার শব্দ মূর্তি শুধু। কবিতা পড়তে পড়তেই ফরিদ ঘুমিয়ে পড়ল। কবিতা পাঠের কারণেই হোক কিংবা সারাদিনের পরিশ্রমের কারণেই হোক, খুব ভালো ঘুম হলো, যাকে বলে এক ঘুমে রাত কাবার। ঘুম ভাঙল কাদেরের চিৎকারে, সর্বনাশ হয়েছে মামা, উঠেন। ফরিদ উঠল। তেমন কোনো সর্বনাশের ইশারা সে দেখল না। কাদের চাপা গলায় বলল, চোর বেবাক সাফা কইরা দিছে। সাফা করে দিয়েছে মানে? ভালো করে নজর দিয়া দেখেন মামা। আরে তাই তো। ফরিদের শান্তিনিকেতনী ব্যাগ নেই, কাদেরের টিনের ট্রাঙ্ক নেই। শুধু তাই না, সবচেয়ে যে আশ্চর্যজনক তা হচ্ছে চোর ফরিদের গা থেকে পাঞ্জাবি এবং কাদেরের শার্ট খুলে নিয়ে গেছে। এই বিস্ময়কর কাজ চোর কি করে করল কে জানে। অত্যন্ত প্রতিভাবান চোর, এটা মানতেই হবে। ফরিদ বলল, ভালো হাতের কাজ দেখিয়েছে রে কাদের, আই এম ইমপ্রেসড। কাদের শুকনো স্বরে বলল, অল্পের জন্যে ইজ্জত রক্ষা হয়েছে মামা। টান দিয়া যদি লুঙ্গি লইয়া যাইতো তাহলে কি উপায়টা হইতো একবার চিন্তা করেন। ফরিদ শিউরে উঠল। এই সম্ভাবনা তার মাথায় আসেনি। সে ক্ষীণ স্বরে বলল, আমার পরনে প্যান্ট, ব্যাটা নিশ্চয়ই প্যান্ট নিয়ে নিতে পারতো না। কি বলিস কাদের? যে শার্ট খুললা নিতে পারে সে প্যান্টও খুলতে পারে মামা।
তাও তো ঠিক। মাই গড, আমার তো চিন্তা করেই গায়ে ঘাম দিচ্ছে। কি করা যায় বলতো? রেলওয়ে পুলিশকে ইনফর্ম করব? কাদের অত্যন্ত বিরক্ত গলায় বলল, চুপ করেন তো মামা। জিন্দিগিতে কোনোদিন আপনি শুনছেন পুলিশ চোর ধরছে? আল্লাহ তাআলা পুলিশ বানাইছে ঘুষ খাওয়ানোর জন্যে। বলিস কি? দেশ থাইকা পুলিশ তুল্লা দিলে চুরি ডাকাতি অর্ধেক কইমা যাইব মামা। গরিব একটা কথা কইছে, কথাটা চিন্তা কইরা দেখবেন। চোর সবই নিয়ে গেছে, তবে কবিতার বই ফেলে গেছে। ফরিদ কবিতার বই হাতে নিল, তবে কবিতা পড়ার ব্যাপারে সে আর কোনো আগ্রহ বোধ করছে না। প্রচণ্ড ক্ষুধা বোধ হচ্ছে। খালি পেটে কাব্য সঙ্গীত এইসব জমে না, কথাটা বোধ হয় ঠিকই। কাদের? জি মামা। খাওয়া দাওয়ার কি ব্যবস্থা করা যায় বলতো? আর খাওয়া দাওয়া, নাস্তা তো খেতে হবে। 2 গ্লাস পানি খান। পানি হইল খিদার বড় ওষুধ। ফরিদ পরপর 3 গ্লাস পানি খেল। তার খিদের তেমন কোনো 19-20 হলো না। সোনালি ফ্রেমের চশমা পরা প্রফেসর টাইপ এক যাত্রী যাচ্ছে। চিটাগাং থেকে এসেছে মনে হচ্ছে। ফরিদ কবিতার বই হাতে এগিয়ে গেল। নরম গলায় বলল, ভাই শুনুন, আমার কাছে চমৎকার একটা কবিতার বই আছে। বুদ্ধদেব বসু সম্পাদিত আধুনিক কবিতা। নামমাত্র মূল্যে বইটি ছেড়ে দিচ্ছি। আপনি কি আগ্রহী? লোকটি অত্যন্ত বিরক্ত ভঙ্গিতে তাকালো, জবাব দিল না। তবে ফরিদ পরের 1 ঘন্টার মধ্যে বইটি 15 টাকায় বিক্রি করে ফেলতে সক্ষম হল। বইটি কিনেছে কালো চশমা পরা রূপবতী একজন তরুণী। কাদের তার হ্যান্ডব্যাগ এগিয়ে দিয়েও 5 টাকা পেল। বিলু এসে বলল, আনিস সাহেব, আপনাকে বাবা একটু ডাকছেন। আনিস লিখছিল, সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো। বিলু বলল, আপনি আপনার কাজ সেরে আসুন, এমন জরুরি কিছু নয়। আনিস বলল, আমার কাজটাও তেমন জরুরি কিছু না। পত্রিকায় দেখলাম আপনাদের মেডিকেল কলেজ খুলে যাচ্ছে। হ্যাঁ, খুলছে। অল্প কিছুদিন ক্লাস হবে, তারপর আবার বন্ধ হয়ে যাবে। আপনার মনে হচ্ছে যাবার খুব একটা ইচ্ছা নেই? না, নেই। তাছাড়া বাসায় এলে আর কোথাও যেতে ইচ্ছে করে না। আপনার পুত্রকন্যারা কোথায়? ওরা খাটের নিচে। ওখানে কি করছে? জানি না, নতুন কোনো খেলা বের করেছে বোধহয়। বিলু নিচু হয়ে দেখতে চেষ্টা করল। টগরের হাতে কাঁচি। সে কাটাকুটি করছে বলে মনে হয়। চোখে চোখ পড়তেই টগর ইশারায় বিলুকে চুপচাপ থাকতে বলল। বিলু আনিসের দিকে তাকিয়ে বলল, আপনি চলে যান, আমি ওদের সঙ্গে খানিকক্ষণ গল্প করি। গল্প করতে হলে খাটের নিচে যেতে হবে। ওরা সেখান থেকে বেরুবে বলে মনে হয় না। আনিস শার্ট গায়ে দিয়ে নিচে নেমে এলো। সোবহান সাহেবের শরীর বিশেষ ভালো নয়। তিনি চুপচাপ শুয়ে আছেন। আনিসকে দেখে উঠে বসলেন। আনিস বলল, কেমন আছেন স্যার? ভালো। তুমি কেমন? আমিও ভালো। বসো, ওই চেয়ারটায় বসো। মনটা একটু অস্থির হয়ে আছে। কেন বলুন তো? 3 দিন হয়ে গেল ফরিদ বাড়ি থেকে বের হয়েছে, আর তো ফেরার নাম নেই। কোনো সমস্যায় পড়েছে কিনা কে জানে। ঝোঁকের মাথায় বের করে দিলাম। ভেবেছিলাম 1-2 দিন বাইরে থাকলে বুঝবে পৃথিবীটা কেমন জায়গা। এক ধরনের রিয়েলাইজেশন হবে। আপনি চিন্তা করবেন না, চিন্তার কিছু নেই। তেমন কোনো সমস্যা হলে মামা চলে আসবেন। তাও ঠিক। কোথায় আছে জানতে পারলে মনটা শান্ত হতো। আপনি বললে আমি খুঁজে বের করতে পারি। 20 লক্ষ মানুষ এই শহরে বাস করে। এর মধ্যে তুমি এদের কোথায় খুঁজবে? আনিস হাসতে হাসতে বলল,
ঠিকানাবিহীন মানুষদের থাকার জায়গা কিন্তু খুব সীমিত। ওরা সাধারণত লঞ্চ টার্মিনালে, বাস টার্মিনালে কিংবা স্টেশনে থাকে। এই তিনটার মধ্যে স্টেশন সবচেয়ে ভালো। আমার ধারণা স্টেশনে গভীর রাতে গেলেই তাদের পাওয়া যাবে। যদি বলেন তাহলে আজ রাতে যাব। আমাকে কি নিয়ে যেতে পারবে? নিশ্চয়ই পারবো, তবে আপনার যাবার দরকার দেখছি না। আমি যেতে চাই আনিস। ঠিকানাবিহীন মানুষ কিভাবে থাকে দেখতে চাই। আপনার দেখতে ভালো লাগবে না স্যার, তাছাড়া আপনার শরীরটাও ভালো নেই। আমার শরীর ঠিকই আছে, তুমি আমাকে নিয়ে চলো। জি আচ্ছা। তোমাকে আর একটা কাজ দিতে চাই, বলতে সংকোচ বোধ করছি। দয়া করে কোনো রকম সংকোচ বোধ করবেন না। বিলুর মেডিকেল কলেজ খুলেছে, তুমি ওকে একটু বরিশালে দিয়ে আসতে পারবে? নিশ্চয়ই পারবো স্যার। অবশ্যই এর মধ্যে যদি কাদের চলে আসে তাহলে ওই নিয়ে যাবে। এই কাজটা সাধারণত কাদেরই করে। স্টিমারের টিকিট কি কাটা হয়েছে স্যার? না, এই কাজটাও তোমাকেই করতে হবে। আমি খুবই অস্বস্তি বোধ করছি। আনিস হাসল। সোবহান সাহেব বললেন, তোমার উপর আমার কোনো অধিকার নেই, তবু কেন জানি মনে হয় অনেকখানি অধিকার আছে। আপনার যদি এরকম মনে হয়ে থাকে তাহলে ঠিকই মনে হয়েছে স্যার। স্নেহের অধিকারের চেয়ে বড় অধিকার আর কি হতে পারে বলুন? সেই অধিকার আপনার ভালো মতোই আছে। সোবহান সাহেব হাসলেন। আনিস বলল, আমি উঠি? সোবহান সাহেব বললেন, না না, বসো, তোমার সঙ্গে কথা বলতে ভালো লাগে। তুমি কিছু বলো, আমি শুনি। কি বলবো? যা ইচ্ছা বলো। টগর নিশার মার কথা বলো। বৌমার কথা তো কিছুই জানি না, জানতে ইচ্ছে করে। আনিস কিছু বলল না। তার দিকে খানিকক্ষণ তাকিয়ে থেকে সোবহান সাহেব বললেন, আচ্ছা থাক, ওই প্রসঙ্গ থাক। আনিস ছোট্ট করে নিঃশ্বাস ফেলল। সেই নিঃশ্বাসে গাঢ় হতাশা মাখা ছিল। সোবহান সাহেবের মনটা খারাপ হয়ে গেল। আনিস বলল, স্যার উঠি? আচ্ছা আচ্ছা, রাত 12টার দিকে আমি আপনাকে নিয়ে যাব। আনিস চলে গেল। সোবহান সাহেবের আবারও মনে হলো কি চমৎকার একটি ছেলে, শান্ত, বুদ্ধিমান, হৃদয়বান। পৃথিবীতে এরকম ছেলের সংখ্যা এত কম কেন, তাই ভেবে তার একটু মন খারাপও হলো।